নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর সিং। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মামলা চলাকালীন অবস্থায় বিবাদিত জমিতে বসতগৃহ নির্মাণ, বন বিভাগের ভূমিকা নিয়ে ক্ষোভ ফ্রেঞ্চ নগরে। যান্ত্রিক পদ্ধতিতে ধান মাড়াই করতে গিয়ে বিপত্তি শিলচর বিধানসভার রানীঘাটে। 7 লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা দুষ্কৃতী। জনগোষ্ঠীর জনজাতিকরণের বিরুদ্ধে শিলচরেও গর্জে উঠল বরাক উপত্যকার জনজাতীয় স্টুডেন্টস ইউনিয়ন। এবার সংবাদ বিস্তারিত। বেশ কিছুদিন থেকে ফ্রেঞ্চ নগরে মেয়াদি জমি ও রিজার্ভ জমির সীমানা নিয়ে বিবাদ চলে আসছে। জমি ক্রয় বিক্রয়ের সীমানা নির্ধারণ নিয়ে বিতর্ক চলছে। এ নিয়ে প্রথমে থানায় ও পরবর্তীতে আদালতে গড়ায় মামলা। অভিযোগ করা হয় হাওয়াইটাং বিট ফরেস্ট কার্যালয়ে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে জমির মালিক পক্ষ লবণী মোহন দাস ও হীরালাল দাস বলেন, দীর্ঘ প্রায় 70 বছর থেকে ফ্রেঞ্চনগর সিঙ্গুয়া রোডে তাদের কিছু জমি ভোগ করে আসছে। সেই জমি থেকে তারা কিছু জমি বিক্রি করেছে। অংশীদার হিসাবে কিছুদিন পূর্বে আরও কিছু জমি বিক্রি করা হয়, কিন্তু জমি বিক্রির কিছুদিন পর স্থানীয় ফরেস্ট জমিতে বসবাসকারী ইন্দ্রজিৎ দাস ও নিশিকান্তি দাস ওরফে নানু সহ অন্যান্যরা জমিতে দখলে বাধা দেয়। এতেই শুরু হয় বিতর্ক। মামলা করা হয় লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে। অভিযোগ জানানো হয় বন বিভাগেও, কিন্তু আইন ও বন বিভাগকে বুড়ো আঙ্গুলি দেখিয়ে বন বিভাগের জমিতে অবৈধভাবে টিলা ভূমি কেটে গৃহ নির্মাণ করছে নিশিকান্ত দাস। এখানেই শেষ নয়, হাওয়াইটাং ফরেস্ট কার্যালয় থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে বন বিভাগের জমিতে অবৈধভাবে দখল করা হচ্ছে। বন বিভাগের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। মোহন দাস কাছ থেকে কিনছি যে হে মারা গেছে, তার মেয়ের বিয়ার লাগে আর কি, খুব অসুবিধা পড়ছে, তার বউ অসহায় আসলো, এইটা তার বউয়ে বিক্রি করছে আমরা কাছে। বিক্রি করার পরে এখানে আমরা ক্ষেত খরাতে আইসি, বাধা বিঘ্ন দেন অন্য এখনো উঠাইয়া ফেলাইছি। এখনো দিছে এটা যে ইন্দ্র নানু ওরাও মানে তারা কিটা বাধা দিছে বলে এখানে ক্ষেত কোথায় বিয়ানিয়া এটা ফিলারুলা গাড়া হইলো তারা সব উঠাই। আর জমি কার কাছ থেকে কিনছেন? মোহন দাস বউর কাছ থেকে। আর এখন বাধা দেয় করগে ইন্দ্র তারা কিটা লাগি বাধা দে? এখন এটাও হইতে পারতাম না, তো ক্ষেত করতেও দিছে না। আপনার নাম? আমার নাম গোহিন্দ রায়। আর আমার লগে আর একজন যদি আমরা দুইজনে কিনছি, সতেন্দ্র দাস। সতেন্দ্র না কিটা ঠিক আছে, কিন্তু আমার বাবা প্লাস আরও যৌথ 3 জনে মিলিয়া মোটামুটি 10 কাঠা জায়গা 2004 কেজি বিক্রি হয়েছিল। তারপরে তো দীর্ঘদিন তাকিয়া সুনীলচন্দ্র দাসে তার আত্মীয়টাই বিক্রি হয়েছে, এই জমিটাটাই চিহ্নিত করিয়া দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত কোনো আজর আপত্তি ছিল না। বর্তমানে অবশিষ্ট জমি যেটা, ওই জমিটা অন্যজনের কাছে বিক্রি করার পরে তারা এখন কয় যে জায়গা কম হয়েছে, অন্যর জায়গাটা দখল করে। পরে আমি মধ্যে গ্রাম্য মুরব্বী সহযোগে খুঁটি মারিয়া দেওয়া হয়েছিল। এরপরে খুঁটিটা ফেলার পরে আমি তারা আবার আবেদন নিবেদন করছি। এটার থেকে আমার মনে হয় যে এটা ফরেস্ট দায়ী, কারণ ফরেস্টের সীমানা থাকিয়া খেনে মানুষগুলা ইয়া দশানি জায়গা পর্যন্ত দখল করে নেয়, অথচ মাটিগুলা কীভাবে কাটে ফরেস্টর। যেহেতু আমাদের হিমন্ত বিশ্ব শর্মায় তাই নিজে রিজার্ভ মুক্ত করডা গড় ধজা ভাঙিয়া, আর বর্তমানে তাই ওই যে দশানি মানুষের লগে জায়গার লগে তাই ফরেস্ট দেয়া এখানে মাটি কাটে গেল আইতরা, এটা তো বুঝলাম না। গতিকে আমি হিমন্ত শর্মার কাছে আমার আবেদন আছে যে যাতে স্বাভাবিক মানুষের লগে
এইভাবে না করার লাগি যে শান্তিতে বসবাস করতাম পারি, আর ফরেস্ট যাতে এটার সুনজর দেয়, আপনার মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন। ছেলেটা আদৌ তো এখানোর মানুষ নাই, বাংলাদেশ থাকি আইছে, পাকিস্তান থাকি নাই, বাংলাদেশ থাকি আইছে। আইয়া ফরেস্ট অফিস থাকি অনুমান 200 মিটার দূর হে জায়গা কতটা দখল করছে। কোন ফরেস্ট অফিস থেকে? এই নানু ছেলেটাই দখল করি এটা বিক্রি করছে। খানে শুনছি মানুষের মুখ তাকে বাতাসে বহু টাকা বেচিছে, বেচিয়া এখন আমার জায়গার ওখানে আইয়ারি আর বাদ এখান কয় ফরেস্টও 2-1 আইসন। এই জায়গা থেকে ফরেস্ট অফিস অনুমান 1 কিলোমিটার হইব, এর বেশি নাই। আইয়া মাটি খাটিয়া আমার আজ 70-72 বছর জায়গা রেজিস্ট্রারি করা, মুখ দখল করে খাইয়ার ওই জায়গাতে মাটি ফেলাইয়া বাঁশ ফেলাইয়া মন করি লাগিছে। গত বছর আমার মানুষে ক্ষেত করছে কেন, এবার ক্ষেত আবার ভরে আপত্তি দিছে। তখন জিজ্ঞাসে তুমি আপত্তি দেও ওখানে, তখন ছেলেটাই কইছে সুনীল দাসর ছেলে সুরঞ্জিতে কইয়া দিছে ওই যে মই মুরব্বী মিলিয়া যে সীমাটা ঠিক করে দিছিলা, ফাক্কার খুঁটি মারি দিছিলা, এগুলা উঠাইয়া বলাইছে। তখন এরা জিজ্ঞাসে যে এইটা করলা এখানে, বলে সুনীল দাসর ছেলে সুরঞ্জিত দাস হে কইছে আমি এটা। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। যান্ত্রিক পদ্ধতিতে ধান মাড়াই করতে গিয়ে বিপত্তি কাছাড়ের শিলচর বিধানসভার কৃষ্ণপুর ভৈরবনগর জিপির রানীঘাটে অটোতে ধান মাড়াই করতে গিয়ে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছারখার হয় কয়েক হাজার টাকার কৃষকের সোনালী ধান। শুক্রবার সকালে সংঘটিত হয় এ ঘটনা। তবে পাশের একটি মাদ্রাসা পড়ুয়াদের প্রচেষ্টায় বড় রকমের অঘটনের হাত থেকে রক্ষা পায়। জানা গেছে মাদ্রাসা শিক্ষক ও পড়ুয়াদের প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই ঘটনায় রুহুল আলম লস্কর নামের এক কৃষকের কয়েক হাজার টাকার সোনালী ধান পুড়ে ভস্মীভূত হয়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। কইয়ার আপনার যেন ওজন ছোট ছোট মানে ছাত্র হলে দেখলাম খালি বাল্টি দিয়ে নম্বর তো নিয়ে পানি দিয়া যেন আগুন নিফাই ফেলাই দিলা, মানে আপনি কি এরা ট্রেনিং দিছুন না কিতা? এটা তো আমার আগর শিক্ষাও, মানে এইলা এইরকমের কোনো আগুন লাগলে আমি তাড়াতাড়ি ছাত্ররে জো করিয়া পানি ব্যবস্থা করে দিই। দেখছি, দেখার বাদে আমি দেখলাম যে এখন তো আমার অগ্নি জরুরি হয়ে গেছে বেশি, তখন আমি পানির ব্যবস্থা করছি। ছাত্র কাছে যাও, তুমি যেন বাল্টি উল্টি লইয়া গিয়া আমার কেন পানি জমা আছে, তুমি যেন গিয়া তাড়াতাড়ি গিয়াও মারার আগুনটারে তুমি যেন নিফাই দাও। তখন কন্ট্রোলও কিছু আই গেছে, এর বাদে আমার পাড়াপড়ছি আর গ্রামবাসী যারা আছেন সব আইসো বা যাইন মারা দিছেন, তাই নই কেন আসলা সহযোগিতা করিয়া। তো আমরা যদি কেন তুমি পানি যদি থাকতো না, তা তো আইজ আমরা মারা কেন বাঁচানি বড় মুশকিল হলো। হ্যাঁ, আর এই বেচারা তো খুব গরিব আর কি, ও ফেলাও তাই সর্বপ্রথম মারা দিছুন, আর কোনো দ্বিতীয় মারা দেওয়া হয়েছে না। এর লাগে আমরা প্রত্যেকে কইয়া কিন্তু তাহলে কিলা আমরা সহযোগিতা করা যায়, কিলা এই বেচারার কিলা ব্যবস্থা করা যায়, ওটা আমরা সারাই মিলিমিশি আমরা তারে একটা সান্ত্বনা দেওয়ার লাগিয়া। তো আবার আমার যে বাচ্চাগুলা যেগুলা আছেন তারাও বহুত চেষ্টা করছেন, জেলাও আল্লাহর মানসা কিছু গিয়া আগুন মানে নিফিসে গিয়া, ওটাও যথেষ্ট আমরা লাগিয়া, ওটাও দুনিয়া আখরাতের কামিয়াবিও আমরা বুঝিয়ে নেই আর।
হয়তো আল্লাহ তালা আমরা ওটার কারণে আমরা তো দরিয়াও বানাইতে পারে। এর লাগি আমরা প্রত্যেকে মানে সহযোগিতা করিয়া আপনারা কইয়া যে ওটা করবা কি সাহায্য সহায়তা করবা ভালো লাগে অসহায় মানুষ। আচ্ছা, আমি ধন্যবাদ জানাই আপনার এবং আপনার ছোট ছোট বাচ্চা যেন বহুত বড় কাজ করছেন আজকে, কেন লাগে ধন্যবাদ। মারা যাওয়া দেখলাম ওটা দিয়ে। আচ্ছা, হঠাৎ করে দেশের আগুন লাগিয়েছে। আচ্ছা, মানে আগুন অটোর থেকে লাগছে? কেমন ক্ষতি কেমন হয়েছে? পুরা মালাও জ্বলি গেছে, গরিব মানুষ বুঝছনি। আপনার নেই? না না, রুবুল নাম হইলো রুবুল তার একবারে এটা পানি ওটাও তারও দেখায় মানে আগুন নিজে জানাইলেই তো ফসল আপনারা কিন্তু আমরা দেখাই লাইব আস্তা বছরের ফসল এবং কিছু ও গরিব মানুষ এখন মারা দিছে। আমি ওখানে আসলাম দেখি আর ওটার সময় মারা দে ওখানে গরিব মানুষ রুহুল কইয়া নাম তার মানে ও আস্তা বছর ফসল খেতের মানে দান হবো মারা দিছিলা। তখন হঠাৎ আগুন লাগছে, আগুন লেগে সব জ্বলি গেছে। তখন দাঁড়র মানুষের মানে লগালগ পানি দিয়া মাদ্রাসা সহযোগিতা গিয়া আগুন নিভিছে। আমি এখন বর্তমানে কোথাও কই আছে মানে আমরা একটা সহযোগিতা আছে, গরিব মানুষ তাহলে কিরকম ভাবে মানে একটা সহযোগিতা করিয়া সাহায্য করিয়া তান মানে জেলা ক্ষতি না হয় তা আমরা ওগুলো লাগি আমরা বর্তমান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া এবং আমরা মেম্বার পঞ্চায়েত যারা আছেন তারাও দৃষ্টি আকর্ষণ করিয়া, যেহেতু আমরা এখন গরিব মানুষের ফসল নষ্ট হয়েছে, একটা গরিব মানুষ কিলা চলা যায় কিলা তারা তো বিবি বাচ্চা আছে, তারা জেলা ফেটে দুজন বাদ জেলা দেওয়া যাচ্ছে। আমরা লোকে চেষ্টা করবো ইনশাআল্লাহ তার লোকে মাতিয়া। আর আমি এটা নিউজের মাধ্যমে করিয়ার কথা যেন আমরা প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করি। কোনো কাজও লাগতো না, কোনো কাজও লাগতো না, সব পুড়ি গেছে। এটা থেকে বাদ খাইবার কোনো তান মনে করে ওই একমাত্র মারাওয়ার নাই, মারাও তান দেওয়া তাসলা জ্বলি গেছে। 7 লক্ষাধিক টাকার নেশা সামগ্রী, ব্রাউন সুগার সহ তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন তুষাবাড়ি এলাকায় পুলিশের জালে ধরা পড়ল খয়েরপুরের এক মহিলা। গোটা বিষয় নিয়ে তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত দে দাবি করেছেন, সুনির্দিষ্ট তথ্যভিত্তিক খবরের ভিত্তিতে রেল স্টেশন চত্বরে বিশেষ অভিযান সংগঠিত করে সন্দেহজনকভাবে সংশ্লিষ্ট মহিলাকে আটক করে তল্লাশি করলে উনার কাছ থেকে আনুমানিক 7 লক্ষাধিক টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয় এবং আইন অনুযায়ী এই মহিলাকে আটক করা হয়। এই বিষয়ে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে গোটা ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট বিষয়ে আইন অনুযায়ী সমস্ত প্রকারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এমনটাই দাবি থানার ওসি জয়ন্তদের। এইভাবে নেশা সামগ্রী পাচার করতে গিয়ে রেল স্টেশন চত্বরে এক গৃহবধূর আটক হওয়ার ঘটনা নিশ্চিতভাবে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। টুকরা টুকরা করে নেবো স্যার, যদি বাপে দেখতে রে। তোলে কি জামাই পাঠাইছে তোমারে? না না, বাপে যদি দেখতে রে এটা ভিডিও স্যার, জামাইটা সিগানো পেবো স্যার, ইগানো ফেলে নেবো আমার বাপে। আপনি জামাই পাঠাইছে তোমারে? না না, আমি একলাইছি ম্যাডাম, কোন একটু বুঝে ম্যাডাম। ম্যাডাম পানির ধরে আপনার ম্যাডাম দুটো পা ধরে বয়ে দেবো ম্যাডাম। আমার এই ভিডিও মানুষের লাইফ নষ্ট করতেছ, আবার নাটক করো না স্যার। আমি ম্যাডাম কোন না, আমি কি তাকম ম্যাডাম ভিডিও দিতে না আসলে ম্যাডাম তো এবার কিছু লাগতো না ম্যাডাম। বাপে আমাদের সিক্রেট এজেন্সি যেটা আছে সেই এজেন্সি এবং আমাদের একটা যৌথ রেড করা হয় আজকে তেলিয়ামুড়া তিশাবাড়ি রেল স্টেশনের মুখটাতে। আমাদের কাছে খবর ছিল যে একজন লেডি কন্টামিনেন্ট আইটেমস লাইক ব্রাউন সুগার নিয়ে যাওয়ার কথা। সেই সোর্স মোতাবেক আমরা জয়েন্ট অপারেশন করি এবং এখানে আমরা অপারেশন করার সময় একজন লেডিকে ডিটেইন করি যার বাড়ি খয়েরপুর। তো ওনার পজিশন থেকে আমরা 4টা সব কেস পেয়েছি। স্যার মানে এগুলো কি মাল এবং তার বাজার মূল্য কীরকম? এগুলো ব্রাউন সুগার, বাজার মূল্য আনুমানিক 7 লাখ টাকা হবে। আর কাকে এমনি ধরা হয়েছে? একজন লেডি ধরা হয়েছে এবং তদন্ত চলছে। তো অ্যাজ পার রুলস অ্যান্ড প্রোটোকল আমরা এখন মানে যিনি লেডি পার্সন ওনার নাম আমরা রিভিল করছি।
ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের বিরুদ্ধে সংযুক্ত গণসমাবেশ আয়োজন করে শিলচরেও গর্জে উঠল বরাক উপত্যকার জনজাতীয় স্টুডেন্টস ইউনিয়নগুলো। শুক্রবার শিলচর নরসিংটলা ময়দানে অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, কাছাড় জেলা কমিটির নেতৃত্বে অল বড়ো স্টুডেন্টস ইউনিয়ন, মিসিং স্টুডেন্টস ইউনিয়ন, কার্বি স্টুডেন্টস ইউনিয়ন, রাভা স্টুডেন্টস ইউনিয়ন সম্মিলিতভাবে 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে 6 জাতিগোষ্ঠীর জনজাতিকরণের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে উত্তপ্ত করে তোলে। তারা জানান 6 জাতিগোষ্ঠীকে জনজাতিকরণ তারা মেনে নেবে না, এর বিপরীতে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে। উল্লেখ্য, টাই, আহোম, মরান, মটক, কোচ রাজবংশী, চুতিয়া ইত্যাদি গোষ্ঠীগুলি দীর্ঘদিন ধরে তফসিলি জনজাতি হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার জন্য আন্দোলন করে আসছে। ইতিমধ্যে অসম সরকার এ ব্যাপারে ইতিবাচক সংকেত দিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় বলে তারা জানিয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। आज हम लोग जॉइंट मार्च रैली का मेन मुद्दा है। देखिए, पहले मैं बोलना चाहता हूँ, एसटी स्टेटस कोई डिमांड करके मिलने वाला चीज़ नहीं है। अभी जो है वो कॉन्स्टिट्यूशनल स्टेटस हम लोग का दिया हुआ है और हम लोग नहीं चाहता कि फर्दर एसटी स्टेटस में इंक्लूड करें, क्योंकि असम में हम लोग का अभी इतना छोटा सा पॉपुलेशन है, ओनली अराउंड 45 लैक्स, उसमें से 1.5 करोड़ से ज़्यादा अभी जन संप्रदायों को एसटी में इंक्लूड करने से हम लोग का समस्या बहुत है। इसी वजह से अभी जो एसटी देने जा रहा है उसी को हम लोग वापस लेने के मांग है। इसीलिए हम लोग सरकार को जो मैसेज देने के लिए आज ये हम लोग रैली ऑर्गेनाइज किया है। हम लोग के साथ आज ऑल डिमासा स्टूडेंट्स यूनियन, मिसिंग स्टूडेंट्स यूनियन, ऑल बोडो स्टूडेंट्स यूनियन, रियांग टिफ्रा स्टूडेंट्स है और ऐसा सब मिलकर हम लोग का 7 से ज़्यादा ऑर्गेनाइजेशन मिलकर जॉइंटली ये बराक वैली में आज ये हम लोग रैली ऑर्गेनाइज किया है। तो हम लोग का मान वही है कि आगे और भी एसटी स्टेटस नहीं होना चाहिए असम में, और असम प्रोटेक्ट करने के लिए असम गवर्नमेंट पॉलिटिकली राइट पॉलिसी मेकिंग करो और असम अकॉर्ड में जो भी इंक्लूड है, असम अकॉर्ड में जो भी असम को प्रोटेक्ट करने के लिए वहाँ पे क्लॉज है उसको इंक्लूड करो, लेकिन उसको डिले करके उसको बिना डिसीजन इम्प्लीमेंटेशन का स्टेप नहीं लेकर एसटी में एसटी स्टेटस को अगर यहाँ पर देने से हम लोग का बहुत सारा स्टूडेंट्स लोग यहाँ पे नेशनली हम लोग का जो भी रिजर्वेशन सीट्स है, मेडिकल हो या इंजीनियरिंग हो या डॉक्टर्स हो, वो लोग हम लोग का बहुत यह हो जाएगा, प्रॉब्लम हो जाएगा। इसीलिए फर्दर हम लोग को एसटी स्टेटस हम लोग का यहाँ नहीं चाहिए और सिर्फ एसटी देने से असम का प्रॉब्लम सॉल्व नहीं होगा। সামনেই বিধানসভা নির্বাচন, তাই জনতার সাথে সুসম্পর্ক ও সংযোগ গড়ে তুলতে পালংঘাট মণ্ডলে উদ্বোধন করা হলো বিধায়ক জনসংযোগ কার্যালয়। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বিধায়ক জনসংযোগ কার্যালয়ের উদ্বোধন করেন ধলাইয়ের বিজেপি কর্মী তথা শিল্পপতি কৃপেশ ঘোষ। তার সাথে উপস্থিত ছিলেন বিধায়ক নিহার রঞ্জন দাস, বিজেপির পালংঘাট মণ্ডলের সভাপতি অপূর্ব দাস ও সম্পাদক অজয় কৃষ্ণ দেব, ভুবনডোর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সপুর অবিদাস ও রুকি গঙ্গানগরের জেলা পরিষদ সদস্য মিহিরকান্তি রায়, মধ্য ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ, প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, বিজেপি নেতা শীতাংশু দাস সহ মণ্ডল ও বিজেপি জিপি স্তরের বিভিন্ন কার্যকর্তা। এ নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক নিহারঞ্জন দাস, শীতাংশু দাস, কৃপেশ ঘোষ, পালংঘাট মণ্ডলের বিজেপি প্রাক্তন সভাপতি সুবোধ রঞ্জন দাস প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে নিহার রঞ্জন দাস বলেন, সাংসদ পরিমল শুক্লবৈদ্যের পদাঙ্ক অনুসরণ করে এই জনসংযোগ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
ধলাই থেকে নর্থ ইস্ট নিউজে প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন। সংযোগ কার্যালয় যেটা, সেখান থেকে উনি কাজ করবেন। এই অঞ্চলের মানুষ স্বাভাবিকত, আপনারা এখানে যারা আছেন সবাই জানেন যে উনি পানিবড়াতে থাকেন, কিন্তু আমাদের এই পালংঘাট অঞ্চলের বিশেষ করে মেঘনাতল, ছেগারচাম, গঙ্গানগর এইসব প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ পানিবড়ায় যাওয়া বা মোহনকাল, রামমানিকপুরেও যারা থাকেন সবার একটা অসুবিধা হয়। তাই প্রত্যেকের সুবিধার্থে এখন থেকে আমার মনে হয় উনি একটা রুটিন ওয়াইজ পালংঘাটে কিছুটা সময় দেবেন এবং উনি বসবেন এবং সেই নির্ধারিত তারিখে বা সময়ে এখানকার যারা জনসাধারণ আছে, বিভিন্ন কাজের প্রয়োজনীয়তা আছে, আপনাদের বিধায়কের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর দলের কর্মকর্তারা যারা আছেন তাদেরও কাজের সুবিধা হবে সেই জনসংযোগ কার্যালয়ের মাধ্যমে। তো সব মিলিয়ে যে সেটাকে যদি একটা রুটিন করে বা একটা তারিখ নির্ধারণ করে যে সেই দিন এখানে বিধায়ককে পাওয়া যাবে বা উনি বসবেন অতটা থেকে অতটা পর্যন্ত, তো ঠিক সেই সময়টাতে মানুষ এসে এখানে যোগাযোগ করতে পারবেন। আর বক্তব্য বিশেষ রাখছি না, কারণ এখানে অনেকে আছেন বলার, ওনারা বলবেন যাতে এই জনসংযোগ কার্যালয়ের মাধ্যমে আপনাদের এই অঞ্চলের যে ডেভেলপমেন্ট বা জনসাধারণের যে সমস্ত কাজকর্ম আছে সেইগুলো যাতে সুন্দর হয় এই আশা করে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। শুক্রবার সোনাই মাল্টিপারপাস হলে নবনির্বাচিত বোর্ড অফ ডিরেক্টরের প্রথম সভায় আগামী 5 বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ শাহরুল আলম দ্বিতীয়বার সমিতির চেয়ারম্যান মনোনীত হন। ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন রামকৃষ্ণ নাথ। এর আগে নির্বাচনী রিটার্নিং অফিসার রায়হান আহমেদ লস্কর সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান। সমিতির সচিব হাবিবুর রহমান মজুমদার নবনির্বাচিত সদস্যদের বরণ করেন। এদিন বোর্ড মিটিং শেষে প্রকাশ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান শাহরুল আলম। তিনি সমিতির উন্নয়নে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। এছাড়া বক্তব্য রাখেন সোনাই পুরসভার চেয়ারপারসন শিলু রানী দাস, প্রাক্তন চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, ক্রীড়াবিদ বদরুদ্দিন মজুমদার, মোস্তফা জামান বরভুইয়া, আজাদ হোসেন লস্কর সহ অন্যান্যরা। ধলাই থেকে নর্থ ইস্ট নিউজ প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন। লিমিটেডের 2025-26 ইংরেজি হইতে 2029-30 ইংরেজি পর্যন্ত কার্যকরী কমিটি গঠনের নির্বাচন বিগত দিনে অনুষ্ঠিত হয়েছিল। আজকে কার্যকরী কমিটির নবনির্বাচিত সদস্যবৃন্দের প্রথম সভায় আজকে ওই 14 জন বিওডির মধ্য থেকে আসাম সমবায় সমিতি আইন 36-এর 1 নম্বর ধারা অনুযায়ী ওই 14 জন থেকে এই সভাপতি পদে শাহরুল আলমকে সর্বসম্মতিক্রমে আগামী 5 বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত করেছেন এবং সহসভাপতি পদে সর্বসম্মতিক্রমে শ্রী রামকৃষ্ণ নাথ মহাশয়কে সোনাই সমবায় সমিতির আগামী 5 বছরের কার্যকরী কমিটির জন্য ওনারা সর্বসম্মতিক্রমে ওই 2 জনকে নির্বাচিত করেছেন। 2025-এর যেটা নির্বাচন আমাদের সিদ্দিক বলেছে, কিছু ব্যক্তি আমাদের এই নির্বাচন প্রক্রিয়ায় কিছু কথা বলেছেন। দেখুন, 2025 ইংরেজির যেটা আমাদের নির্বাচন প্রক্রিয়া হয়েছে, এটা একবার গাইডলাইন হিসাবে, যেটা প্রত্যেক এজিএম 5টা এজিএম হয় প্রত্যেক বছর। এই এজিএম এর মধ্যে মিনিমাম 2টা এজিএম এ চেয়ার হোল্ডাররা যারা অ্যাটেন্ড করবেন তারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এই হিসাবে আমরা প্রত্যেক যখন এজিএম হয়, এই এজিএম এ আমরা ঘোষণা দিয়েছিলাম আমি নিজে, যে আপনারা এজিএম এ আসেন, এজিএম এ থাকলে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, পরে যাতে আমাদের আপনারা বদনাম না করেন। কিন্তু আমি একটা কথা বলতে আমার কোনো দ্বিধাবোধ না, একটা এজিএম করতে আমরা শেয়ার হোল্ডারদেরকে কোর্ট থেকে অটো দিয়ে আনতে হয়। সোনাই সমবায় সমিতিতে সাঁতরাকান্দি হোক, দনরি হোক, দনিপুর হোক, এই জায়গার মানুষরা কোনোদিনও এজিএম এ তারা আসেন না। যাই হোক, আমাদের বোর্ড গঠন হয়েছে, তবুও আমরা চেষ্টা করব আগামী 5 বছরের জন্য সাঁতরাকান্দি থেকে এবং দনিপুর থেকে
আমরা বোর্ড মিলে যদি দুইজনকে আমরা এমএলএ বা যারা রিপ্রেজেন্টেটিভ আঞ্চলিক পঞ্চায়েত জেলা পরিষদ সবাইকে নিয়ে দুইজন কমিটির সদস্য বা হিসাবে যদি উনারা আমাদেরকে জয়েন করে দেন, তাহলে আমরা দুইজনকে আরো আমাদের বডিতে অন্তর্ভুক্ত করব, যাতে জনিপুর সাঁতরাকান্দির আরো দুইজন মানুষ আমাদের সমবায় সমিতিতে থাকলে উনাদের এরিয়ার জনসাধারণের কল্যাণ হবে। আর বিগত দিনে আমরা যেভাবে সোনাই পৌরসভাকে সুন্দর এবং সাফল্যভাবে চালিয়ে যাচ্ছিলাম এবং বর্তমান 2025 থেকে 2030 পর্যন্ত আমরা আমাদের 100% চেষ্টা করব সোনাই পৌরসভাকে, সোনাই সমবায় সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং এইবার আমাদের সোনাই সমবায় সমিতিতে আমার শ্রদ্ধেয় দাদা, যদিও উনি ভাইস চেয়ারম্যান, কিন্তু আমার বড় ভাই রামকৃষ্ণ নাথকে আমরা পেয়েছি। আমি উনার আশাবাদী, উনার যে দক্ষতা ওনার আছে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা সোনাই সমবায় সমিতিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আমাদের সোনাই সমবায় সমিতিতে রামকৃষ্ণ, শাহরুল, আমরা সবাই, রামকৃষ্ণ আছে, শাহরুল আছে, ইসলামও আছে, সবাই আছে, যাতে কার কোনো প্রবলেম না হয়। আমরা সবাই হিন্দু মুসলমান সবাই মিলে এই সমবায় সমিতিকে এগিয়ে নিয়ে যাব। যারা যা বলার বলতে থাকুন, আমাদের কোনো যায় আসে না। আমাদের ইন্ডিয়া হচ্ছে সেকুলার কান্ট্রি, আমাদের এখানে সোনাই হচ্ছে সেকুলার সোনাই। আমরা সবাই মিলে কাজ করব। রামকৃষ্ণ নাথও লাগবে, রিঙ্কু দাসও লাগবে, শাহরুল ইসলামও লাগবে, শিলুদানি দাসও লাগবে, সবাই লাগবে। আমাদের সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মামলা চলাকালীন অবস্থায় বিবাদিত জমিতে বসতগৃহ নির্মাণ, বন বিভাগের ভূমিকা নিয়ে খুব ফ্রেঞ্চ নগরে। যান্ত্রিক পদ্ধতিতে ধান মাড়াই করতে গিয়ে বিপত্তি শিলচর বিধানসভার রানীঘাটে। 7 লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা দুষ্কৃতী। জনগোষ্ঠীর জনজাতিকরণের বিরুদ্ধে শিলচরও গর্জে উঠল বরাক উপত্যকার জনজাতীয় স্টুডেন্টস ইউনিয়ন। এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।